ছাত্রছাত্রীরা, আজকে যে আমরা দ্রবণ চ্যাপ্টারটা করছিলাম, সেই দ্রবণ চ্যাপ্টারটার আমরা আজকে তরলের বাষ্পচাপ নিয়ে আলোচনা করব। তরলের বাষ্পচাপ, দেখো এই তরলের বাষ্পচাপ এটা কাকে বলে, এটা তরলের বাষ্পচাপটা কাকে বলে একটা চিত্রের মাধ্যমে দেখলেই বুঝতে পেরে যাবে। কোনো একটা তরলকে যদি কোনো বদ্ধ পাত্রে রাখা হয়, তাহলে তরলের উপরতল থেকে ক্রমশ বাষ্পীভবনের ঘটনা ঘটে, অর্থাৎ তরলের উপরতল থেকে তরলের কণাগুলো বাষ্পে পরিণত হয়। আবার এই বাষ্পে যে কণাগুলো পরিণত হচ্ছে, এই বাষ্পের কণাগুলো আবার কিন্তু তরল দ্বারা আকর্ষিত হয়ে আবার তরলে পরিণত হয়, একে দ্রবীভবন বলে। অর্থাৎ কোনো বদ্ধ পাত্রে কোনো তরলকে রেখে দিলে দুটো ঘটনা একসঙ্গে ঘটে, তরল থেকে বাষ্পীয় দশায় বাষ্পীভবন, আবার বাষ্প থেকে তরলে ঘনীভবন। এবং একটা সময় এখানে এই বদ্ধ পাত্রে রাখা তরলের মধ্যে একটা সময় আসে, যে সময়ে যে তরল থেকে যে হারে বাষ্পে পরিণত হয় অর্থাৎ বাষ্পীভবনের হার, এবং বাষ্প থেকে যে হারে তরলে পরিণত হয় অর্থাৎ দ্রবীভবনের হার, এই দুটো কিন্তু সমান হয়ে যায়। এবং এই দুটো যখন সমান হয়ে যায়, তখন যে দ্রবণটা যে এখানে তখন এই তরলের বাষ্প কর্তৃক যে প্রদত্ত চাপকে আমরা বলবো তরলের বাষ্পচাপ। দেখো বলছে যে এখানে সাম্যাবস্থা একটা সৃষ্টি হয়, এই সাম্যাবস্থায় তরলের মুক্ত পৃষ্ঠের উপর থাকা বাষ্পকে সম্পৃক্ত বাষ্প বলে, এবং সম্পৃক্ত বাষ্প দ্বারা পাত্রের দেয়ালে যে চাপ প্রযুক্ত হয় তাকে পরীক্ষাকালীন উষ্ণতায় তরলটির সম্পৃক্ত বাষ্পচাপ বা স্যাচুরেটেড ভেপার প্রেসার বলে। তাহলে তরলের বাষ্পচাপের তরলের বাষ্পচাপ বুঝতে পারলে তরলের বাষ্পচাপটা কি? তরল এবং তরল থেকে বাষ্প, বাষ্প থেকে তরল, অর্থাৎ যখন যে মুহূর্তে তরলের বাষ্পীভবনের হার এবং বাষ্প থেকে তরলের দ্রবীভবনের হার এই দুটো সমান হয়ে যায়, তখন এই তরলের উপরে যে বাষ্প থাকে সেই বাষ্প কর্তৃক প্রদত্ত চাপকেই আমরা বলবো তরলের বাষ্পচাপ। বুঝতে পারলে? এবং এইটা আমাদের কিন্তু ভালো করে করতে হবে। এই তরলের বাষ্পচাপের সংজ্ঞা এখানে দিয়েছে, দেখবে যে তরলের বাষ্পচাপ স্থির উষ্ণতায় কোনো তরল তার বাষ্পের সঙ্গে সাম্যাবস্থায় থাকলে বাষ্প দ্বারা প্রদত্ত চাপকে ওই উষ্ণতায় উক্ত তরলের বাষ্পচাপ বলে। ঠিক আছে, এবার দেখো তরলের বাষ্পচাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তরলের বাষ্পচাপ নির্ভর করে তরলের প্রকৃতির উপর, নেচার অফ লিকুইড। একটা কথা জেনে রাখবে, দেখো এখানে কয়েকটা কথা বলছি, তরলের বাষ্পচাপ নেচার অফ লিকুইডের উপর কীভাবে নির্ভর করে। যে তরলের বাষ্পচাপ, যেসব তরলের আন্তরাণবিক আকর্ষণ বল শক্তিশালী তাদের বাষ্পায়নের প্রবণতা কম। নিশ্চয়ই এখানে যে তরলটা দিয়েছো তাদের মধ্যে যে অণুগুলো আছে তাদের আন্তরাণবিক আকর্ষণ বলটা যত বেশি হবে, তত কিন্তু এই বাষ্পীভবনটা কম হবে, আর বাষ্পীভবনটা কম হলে বাষ্পের পরিমাণটা কম হবে, আর বাষ্পের পরিমাণটা যদি কম হয় তাহলে তরলের বাষ্পচাপটাও কম হবে। তাহলে সেটাই বলছে যে যেসব তরলের আন্তরাণবিক আকর্ষণ বল শক্তিশালী তাহলে বাষ্পায়নের প্রবণতা কম, আর যেসব তরলের আন্তরাণবিক আকর্ষণ বলটা কম শক্তিশালী তাদের বাষ্পায়নের প্রবণতাটা বেশি। যেমন ধরো ইথার, ইথাইল অ্যালকোহল এবং জলের, এই তিনটের কথা বলেছে। ইথারের আন্তরাণবিক আকর্ষণ বলের মানটা সব থেকে কম, কারণ ইথারে কোনো হাইড্রোজেন বন্ডিং দেখা যায় না। ইথাইল অ্যালকোহল এবং জলের হাইড্রোজেন বন্ডিং দেখা যায়, জলের হাইড্রোজেন বন্ডিং ইথাইল অ্যালকোহলের থেকেও শক্তিশালী। সুতরাং ইথাইল অ্যালকোহল এবং জলের মধ্যে জলের আন্তরাণবিক আকর্ষণ বলটা বেশি। জলের যেহেতু আন্তরাণবিক আকর্ষণ বলটা বেশি, সুতরাং জলের বাষ্পায়নের হারটাও কম হবে, অর্থাৎ জল তরল দশা থেকে বাষ্প দশায় রূপান্তরিত হওয়ার প্রবণতাটা কম হবে। এবং কম যদি হয় তাহলে আমরা বলতে পারি যে জলের বাষ্পের পরিমাণটা কম, আর বাষ্পের পরিমাণটা যদি কম হয় তাহলে জলের বাষ্পচাপের পরিমাণটাও কম। আর ইথারের ক্ষেত্রে আন্তরাণবিক আকর্ষণ বলটা খুব কম বলে বাষ্প ইথার তরল অবস্থায় থাকলে বাষ্পে পরিণত হয় খুব বেশি পরিমাণে, এবং বাষ্পে পরিণত হলেই তোমার এখানে ইথারের যে বাষ্পচাপটা সেই বাষ্পচাপটা কিন্তু বেশি হয়ে যাবে। সুতরাং এখানে ক্রম হবে ইথার, ইথাইল অ্যালকোহল এবং জল, অর্থাৎ তরলের প্রকৃতির উপর নির্ভর করবে তরলের বাষ্পচাপ। যে তরলের আন্তরাণবিক আকর্ষণ বলটা কম শক্তিশালী তাদের কিন্তু বাষ্পচাপটা বেশি হবে। ক্লিয়ার? এবার দেখো উষ্ণতা বৃদ্ধি করলে তরলের বাষ্পচাপ বাড়তে থাকে, এটা তো একদম নিশ্চিতভাবে, কারণ উষ্ণতা বৃদ্ধির ফলে তরলের অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পায়। এখানে যদি তুমি এই কন্ডিশনটা চিন্তা করো, এই তরলের নিচে যদি কোনো একটা টেম্পারেচার তুমি দাও, মানে তাপ দাও, উষ্ণতা বাড়াও, তাহলে কি হবে, তরলের উপরতল থেকে আরও বেশি বেশি করে বাষ্পে পরিণত হবে, কারণ তরলের উপরতলের যে কণাগুলো আছে তাদের গতিশক্তি উষ্ণতা বৃদ্ধির ফলে বৃদ্ধি পাবে এবং আরও বেশি বেশি করে বাষ্পে পরিণত হবে, এবং বেশি বেশি করে বাষ্পে পরিণত হলেই তরলের বাষ্পচাপের মানটা কিন্তু বেড়ে যাবে। সুতরাং উষ্ণতা
যদি বাড়াতে থাকো তাহলে তরলের বাষ্পচাপ কিন্তু বাড়তে থাকে, অর্থাৎ উষ্ণতা তরলের বাষ্পচাপের সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে, এবার দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে তরল দ্রাবক এবং অনুদ্বায়ী কঠিন দ্রাবের সমন্বয়ে গঠিত দ্রবণের বাষ্পচাপ। তরলের বাষ্পচাপটা করলাম, এবার দ্রবণের বাষ্পচাপটা আলোচনা করব। দেখো এই তরলের মধ্যে যদি ধরো কোনো একটা অনুদ্বায়ী দ্রাব আমরা যোগ করেছি, দেখো এখানে তোমাদের চিত্র দেয়া আছে। ধরো এখানে বিশুদ্ধ দ্রাবক, এখানে বিশুদ্ধ দ্রাবক আমরা দিয়েছি, বিশুদ্ধ দ্রাবক, এবং বিশুদ্ধ দ্রাবকের মধ্যে আমরা কোনো অনুদ্বায়ী দ্রাব এখানে যোগ করেছি, অনুদ্বায়ী দ্রাব যোগ করে দ্রবণ তৈরি করেছি। এবং এক্ষেত্রে কি হবে যে বিশুদ্ধ দ্রাবকের যে বাষ্পচাপটা ছিল সেই বাষ্পচাপের তুলনায় দ্রবণের বাষ্পচাপের মানটা কিন্তু কম হয়ে যাবে। কারণ কি হবে, তার কারণ দেখো এখানে এই যে দ্রাবের কণাগুলো দেখছো, এই দ্রাবের কণাগুলো তরলের উপরতলে অধিকার করে আছে। এখানে কি ছিল, এখানে খালি বিশুদ্ধ দ্রাবক যখন ছিল তখন বিশুদ্ধ দ্রাবকেরই কণা উপরের তলে ছিল, ওপরের পৃষ্ঠতলে, এবং সেখান থেকে বাষ্পীভবনের হারটা বেশি হচ্ছিল, বাষ্পীভবনের হারটা। কিন্তু এক্ষেত্রে যখন দ্রবণ তৈরি হলো তখন তো এই দ্রাবকের সঙ্গে দ্রাবক কণাগুলো মিশলো, সুতরাং এখানে এই তরলের উপরে তলে এখানে দ্রাবকের কণার সঙ্গে দ্রাবের কণাও চলে এসছে। আর দ্রাবের কণা হচ্ছে অনুদ্বায়ী, সুতরাং অনুদ্বায়ী মানে ভোলাটাইল, নল ভোলাটাইল, মানে এখানে তারা কিন্তু ওপরে বাষ্পদশে রূপান্তরিত হবে না। তাহলে তরলের উপরতলে তরলের কণার সংখ্যা কিন্তু দ্রবণে কমে গেল বিশুদ্ধ দ্রাবকের তুলনায়, বুঝতে পারলে? আর বিশুদ্ধ দ্রাবকের তুলনায় তরলের কণা মানে তরলের কণাটা যখন ওই তরলের পৃষ্ঠতলে কমে গেল, সুতরাং এখানে যে বাষ্পচাপটা সৃষ্টি হবে দ্রবণের বাষ্পচাপটা, এই দ্রবণের বাষ্পচাপটা বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের থেকে কম হয়ে যাবে। কারণ বিশুদ্ধ দ্রাবকের উপরতলে কেবলমাত্র দ্রাবকেরই কণা থাকে এবং সেই দ্রাবক দ্বারাই বাষ্পচাপের সৃষ্টি হয় বাষ্পীভবনের মাধ্যমে। কিন্তু দ্রবণের মধ্যে এই বিশুদ্ধ দ্রাবকের কণার সঙ্গে সঙ্গে তরলের পৃষ্ঠতলে দ্রাবেরও কণা থাকে, তাহলে এখানে দ্রাবকের কণার সংখ্যাটা কমে যাচ্ছে বলে বাষ্পচাপের পরিমাণটাও কিন্তু কম হচ্ছে। সুতরাং বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা বিশুদ্ধ দ্রাবক এবং দ্রবণের মধ্যে যদি বাষ্পচাপ যদি আমি কম্পেয়ার করি, তাহলে এই দ্রবণের বাষ্পচাপটা বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের থেকে কম হবে। বুঝতে পারলে? এইটা কিন্তু ভালো করে করবে। বাষ্পচাপ হ্রাসের কারণ এই কথাটাই কিন্তু এখানে আমি যে কথাটা বললাম সেইটাই বলা আছে। তাহলে এইটা হচ্ছে এইটা। এবার দেখো, এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে দ্রবণের বাষ্পচাপ এবং রাউল্ট সূত্র। রাউল্ট কিছু সূত্র দিয়েছিলেন। দেখো রাউল্ট অনেকগুলো কন্ডিশনের সূত্র দিয়েছিলেন, যে অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের ক্ষেত্রে বাষ্পচাপ সংক্রান্ত রাউল্ট সূত্র। দেখো অনুদ্বায়ী একটু কথাটা খেয়াল রাখবে, অনুদ্বায়ী দ্রাব মানে তরলের দ্রবণের যে বাষ্পচাপটা, সেই বাষ্পচাপে দ্রাবের কোনো ভূমিকা নেই, কারণ অনুদ্বায়ী, দ্রাব তো অনুদ্বায়ী। সুতরাং এখানে দ্রবণের বাষ্পচাপটার উপর কেবলমাত্র দ্রবণের বাষ্পচাপটা নির্ভর করবে দ্রাবকের মোল ভগ্নাংশ কতটা আছে এবং বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ গুণফল। এটাই হচ্ছে রাউল্টের সূত্র। দ্রবণের বাষ্পচাপ দ্রাবকের মোল ভগ্নাংশ। ধরো এখানে যে দ্রবণটা তৈরি হয়েছে, এই দ্রবণে যে দ্রাবকটা অর্থাৎ যে লিকুইডটা আছে তার মোল ভগ্নাংশ কতটা, সেই মোল ভগ্নাংশের সঙ্গে এই বিশুদ্ধ দ্রাবকের যে বাষ্পচাপ, সেই বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপটা যদি আমি গুণ করে দিই, তাহলে আমি কিন্তু দ্রবণের বাষ্পচাপটা পেয়ে যাব। বুঝতে পেরেছো? এটা হচ্ছে রাউল্টের সূত্র। এবং রাউল্ট এটা কোন ক্ষেত্রে? অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের ক্ষেত্রে বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র। এই জায়গাটা খেয়াল রাখবে, অনুদ্বায়ী দ্রাব যখন আসবে তখন দ্রবণের বাষ্পচাপে দ্রাবের কোনো ভূমিকা নেই। দ্রবণে দ্রাবকের মোল ভগ্নাংশ ইন্টু বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, এই দুটো গুণ করে দিলেই দ্রবণের বাষ্পচাপ পেয়ে যাব। এখানে সূত্রটা সেই কথাটাই বলেছে। এখানে গ্রাফটা আমি প্লট করেছি, আমাদের মূল যে ভিডিওটা আছে সেই মূল ভিডিওতে এখানে আমি গ্রাফ প্লট করেছি, সেটা দেখবে। উচ্চ মাধ্যমিক লেভেলে এটা তেমনভাবে ইম্পর্টেন্ট নয়, জয়েন্ট লেভেলে হয়তো কিছু পড়তে পারে। তারপর দেখো এখানে আরেকটা কন্ডিশন আছে, যেখানে দ্রাবটা উদ্বায়ী দ্রাব এবং দ্রাবকের দ্রবণের বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র। তাহলে উদ্বায়ী দ্রাব এবং দ্রাবকের সমন্বয়ে যখন দ্রবণ তৈরি হচ্ছে, তখন দ্রবণের বাষ্পচাপে কিন্তু দ্রাবেরও ভূমিকা থাকবে। অর্থাৎ এখানে দেখো, আমি এখানে একটা ফর্মুলা তোমাদের এখানে পরিষ্কার করেছে, যে এখানে
দেখো এখানে বলছে, এখানে রাউল্টের সূত্র অনুসারে দ্রাবকের আংশিক বাষ্পচাপ, যেটা তুমি করেছো, দ্রাবকের আংশিক বাষ্পচাপ কত? দ্রাবকের আংশিক বাষ্পচাপ হচ্ছে P1, ধরেছি P1 ইজ ইকুয়াল টু দ্রাবকের মোল ভগ্নাংশ এবং ইন্টু বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ P1 নট। আর এখানে দ্রাবের আংশিক বাষ্পচাপ P2 ইজ ইকুয়াল টু দ্রাবের মোল ভগ্নাংশ, যেহেতু এখানে উদ্বায়ী দ্রাবের মোল ভগ্নাংশ ইন্টু বিশুদ্ধ দ্রাবের বাষ্পচাপ। সুতরাং এইটা এবার এই দুটো, এটা হচ্ছে দ্রাবের আংশিক বাষ্পচাপ আর এটা হচ্ছে দ্রাবকের আংশিক বাষ্পচাপ। এই দুটোকে যদি তুমি যোগ করে দাও তাহলে তুমি এক্ষেত্রে এই ধরনের যারা উদ্বায়ী দ্রাব দিয়ে যে দ্রবণটা তৈরি হবে তাদের সেই দ্রবণের বাষ্পচাপ কত হবে? P ইজ ইকুয়াল টু, মানে এখানে P1 প্লাস P2, অর্থাৎ এখানে কেবলমাত্র দ্রাবক থাকবে তাই নয়, এখানে কিন্তু দ্রাবের বাষ্পচাপটা কিন্তু কাউন্টে আসবে। আগেরটার ক্ষেত্রে দেখো, আগেরটার ক্ষেত্রে তোমরা নর্মাল করে দিলে, এই যে এই জায়গাটা করে দিলে বিশুদ্ধ দ্রাবকের মোল ভগ্নাংশ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, এটা করে দিলে। এখানে যেহেতু অনুদ্বায়ী দ্রাব ছিল সুতরাং এই ঘটনাটা ঘটলো, কিন্তু যখন উদ্বায়ী দ্রাব হয়ে যাচ্ছে তখন কিন্তু এই দ্রাবকের বাষ্পচাপের সঙ্গে দ্রাবের বাষ্পচাপটাও যোগ করে দিতে হচ্ছে। যোগ করে দিলেই কিন্তু আমরা কিন্তু মোট দ্রবণের বাষ্পচাপটা পাবো। সুতরাং এই জায়গাটা একটু খেয়াল করে দেখবে। আর এই লেখচিত্রটা আমি খুব সুন্দর করে দেখবে নতুনভাবে আমি তোমাকে দ্রবণের চ্যাপ্টারটায় বুঝিয়েছি। এই লেখচিত্রটা খুব সুন্দরভাবে, এটা একটু তোমরা আমাদের মূল যে ভিডিওটায় সেই ভিডিওটায় দেখে নেবে, তাহলেই হবে। তোমাদের এই জায়গাটা উচ্চ মাধ্যমিক লেভেলের জন্য নয়, তোমার জয়েন্ট লেভেলের জন্য এই জায়গাটা একটু ভালো করে পড়বে, ঠিক আছে? এবার দেখো যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আদর্শ এবং অনাদর্শ দ্রবণ। একদম মেন পয়েন্টগুলো আমরা আলোচনা করে দেবো। আদর্শ দ্রবণ কাকে বলে? যে দ্রবণ যে কোনো উষ্ণতা ও গাঢ়ত্বে রাউল্ট সূত্র মেনে চলে তাকে আদর্শ দ্রবণ বলে, ঠিক আছে? আইডিয়াল সলিউশনে কি হয়? আইডিয়াল সলিউশনে তুমি দেখো এই মেন পয়েন্টগুলো একটু দাগ দিয়ে নেবে, রিভিশন ক্লাস। ধরা যাক A ও B দুটি বিশুদ্ধ তরল দ্বারা আদর্শ দ্রবণ গঠিত হয়েছে। A ও B এর আণবিক আকার ও আকৃতি এবং রাসায়নিক প্রকৃতি প্রায় সদৃশ হয়, তবে উক্ত দ্রবণে A ও B এর অণুর পারিপার্শ্বিক বিশুদ্ধ A বা B তরলে যথাক্রমে A বা B অণুর পারিপার্শ্বিকের মতোই হয়ে থাকে। অর্থাৎ দেখো এখানে A আর B দ্বারা যদি দ্রবণ তৈরি হয়, তুমি এই কথাটা খেয়াল করবে যে A এর মধ্যে ইন্টারাকশান যা হবে B এর মধ্যে ইন্টারাকশানও প্রায় একই, এবং A আর B এর মধ্যে ইন্টারাকশানের মাত্রা কিন্তু প্রায় সমান হবে। অর্থাৎ এখানে AA BB এবং AB আকর্ষণ বলগুলির মাত্রা সমান হবে, একই হবে, এই টাকাটা খেয়াল রাখবে। এবং এই আদর্শ দ্রবণ সংজ্ঞাটা দেখবে, যে দ্রবণ যে কোনো উষ্ণতা গাঢ়ত্বে রাউল্ট সূত্র মেনে চলে তাকে আদর্শ দ্রবণ বলে। আদর্শ দ্রবণ গঠনের শর্ত কি? আদর্শ দ্রবণ উপাদান কণাগুলি আণবিক আকার ও আকৃতি এবং রাসায়নিক প্রকৃতি প্রায় সদৃশ হয়, এই পয়েন্টটা খেয়াল রাখবে। এবং একই উপাদানের অন্যগুলির পারস্পরিক আকর্ষণ বল, মানে AA এবং BB এই আকর্ষণ বলটা ভিন্ন উপাদানগুলির পারস্পরিক আকর্ষণ বল সমান হবে, AB আকর্ষণ বলের সমান হবে, ঠিক আছে? এবং আদর্শ দ্রবণের বৈশিষ্ট্য, আদর্শ দ্রবণ সব উষ্ণতা গাঢ়ত্বে রাউল্ট সূত্র মেনে চলে, এই পয়েন্টটা করবে। আদর্শ দ্রবণের ডেল্টা ভি মিক্সিং ইজ ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ তুমি যদি দুটো মানে দ্রাব্য পদার্থ যোগ করে, ধরো এখানে 10 ml তুমি যোগ করলে আর একটা 20 ml যোগ করলে, 10 ml A এবং 20 ml B যোগ করলে যে আদর্শ দ্রবণ তৈরি হবে, সেক্ষেত্রে এখানে 10 এবং এখানে 20 মানে মোট মিলিয়ে যে দ্রবণটা তৈরি হবে তার আয়তনটা 30 ml থাকবে। অর্থাৎ ডেল্টা ভি মিক্সিং, অর্থাৎ মিক্সিংয়ের পরে দ্রবণের যে আয়তনের কোনো পরিবর্তন কিন্তু হলো না। সুতরাং আদর্শ দ্রবণের ক্ষেত্রে ডেল্টা ভি মিক্সিং ইজ ইকুয়াল টু 0, এবং আদর্শ দ্রবণের ক্ষেত্রে যখন তৈরি হবে তখন কোনো তাপ উদ্ভব হয় না বলে এখানে ডেল্টা এইচ সলিউশন ইজ ইকুয়াল টু 0। এটা ভালো করে করবে, এই 3টে পয়েন্ট। যে আদর্শ দ্রবণ কাকে বলে? আদর্শ দ্রবণ সব উষ্ণতা গাঢ়ত্বে রাউল্ট সূত্র মেনে চলে। আদর্শ দ্রবণের ডেল্টা ভি মিক্সিং ইজ ইকুয়াল টু 0, আদর্শ দ্রবণের ডেল্টা এইচ সলিউশন ইজ ইকুয়াল টু 0। এই কয়েকটা পয়েন্ট তোমরা করবে। আর আদর্শ দ্রবণের উদাহরণ, আদর্শ দ্রবণ খুব কমই আছে, খুব কম। তার মধ্যেও বেনজিন এবং টলুইনের দ্রবণ এটা একটা আদর্শ দ্রবণের উদাহরণ। এছাড়াও নর্মাল হেক্সেন, নর্মাল পেন্টেন বলতে পারো, ইথাইল ব্রোমাইড, ইথাইল আয়োডাইডের দ্রবণ, এরা কিন্তু আদর্শ দ্রবণের উদাহরণ। বিশেষ করে মনে রাখবে বেনজিন এবং টলুইনের দ্রবণটা এটা কিন্তু আদর্শ দ্রবণের উদাহরণ, এবং আদর্শ দ্রবণের উদাহরণ কিন্তু খুব
কমই আছে। অনাদর্শ দ্রবণের ঠিক বিপরীতটা, যে দ্রবণ রাউল সূত্র মেনে চলে না তাকে অনাদর্শ দ্রবণ বলে। এবং আদর্শ দ্রবণের বৈশিষ্ট্য হচ্ছে অনাদর্শ দ্রবণ রাউল সূত্র মেনে চলে না, এবং অনাদর্শ দ্রবণে ডেল্টা ভি মিক্সিং নট ইকুয়াল টু 0 এবং ডেল্টা এইচ মিক্সিং নট ইকুয়াল টু 0 হয়। এটার ক্ষেত্রে ডেল্টা ভি মিক্সিং, আদর্শ দ্রবণের ক্ষেত্রে ডেল্টা ভি মিক্সিং ইজ ইকুয়াল টু 0, ডেল্টা এইচ সলিউশন ইজ ইকুয়াল টু 0। আর এখানে ডেল্টা ভি মিক্সিং নট ইকুয়াল টু 0 এবং ডেল্টা এইচ মিক্সিং নট ইকুয়াল টু 0। অর্থাৎ এখানে ডেল্টা ভি মিক্সিংয়ের মানটা 0-র সঙ্গে সমান হবে না এবং ডেল্টা এইচ মিক্সিং নট ইকুয়াল টু 0 মানে এখানে তাপের উদ্ভব বা তাপের শোষণ কিন্তু হবেই। অনাদর্শ দ্রবণের উদাহরণটা ভালো করে থাকবে, কয়েকটা উদাহরণ, জল এবং HNO3 দ্রবণ, এটা অনাদর্শ দ্রবণের উদাহরণ, ভালো করে করবে। ইথাইল অ্যালকোহল মানে আমাদের মদ্যজাতীয় পানীয়, ইথাইল অ্যালকোহল এবং জলের দ্রবণ, এটা অনাদর্শ দ্রবণের উদাহরণ, এটা খুব ভালো করে করবে। অ্যাসিটোন ও ক্লোরোফর্মের দ্রবণ, ভালো করে করবে। এই তিনটে উদাহরণ কিন্তু খুব ভালো করে মনে রাখবে। এবার দেখো, এই অনাদর্শ দ্রবণকে আমরা কিন্তু দুভাগে ভাগ করতে পারি, মানে ধনাত্মক এবং ঋণাত্মক বিচ্যুতি সম্পন্ন অনাদর্শ দ্রবণ, এটা কিন্তু আমরা অনাদর্শ দ্রবণকে ভাগ করতে পারি ধনাত্মক ও ঋণাত্মক বিচ্যুতি সম্পন্ন অনাদর্শ দ্রবণ। তো দেখো, এখানে আমরা প্রথমে ধনাত্মক বিচ্যুতি আলোচনা করছি। ধনাত্মক বিচ্যুতির ক্ষেত্রে কি হয়, ধনাত্মক বিচ্যুতির ক্ষেত্রে দ্রবণে ধরো এ আর বি মিশে কোনো দ্রবণ তৈরি হয়েছে। ধরো এখানে এ বি এর মানটা এ এ এবং বি বির আকর্ষণ বল অপেক্ষা কম হলে এরা কিন্তু মানে ধনাত্মক বিচ্যুতি দেখাবে। অর্থাৎ মানে এই লেখচিত্রটা তুমি যদি দেখো, লেখচিত্রটা থেকে মানে উপরের দিকে হবে। আমি মূল যে ভিডিওটা সেটা খুব ভালো করে বুঝিয়েছি, খালি এইমাত্র একটুখানি জেনে রাখো যে ধনাত্মক বিচ্যুতি কেন হয়। মানে এ আর বি দ্বারা যদি কোনো দ্রবণ তৈরি হয়, সেই এ আর বি এর দ্রবণের যে ইন্টারাকশান, সেই ইন্টারাকশানের মানটা এ এবং বি ইন্টারাকশানের মান অপেক্ষা কম হয়। অর্থাৎ দে হেট ইচ আদার, অর্থাৎ তারা মানে এ ইন্টারাকশান এবং বি ইন্টারাকশান যেমন হচ্ছে, এবং তুমি যদি এ বিকে মিশিয়ে দাও তখন যখন এ বি ইন্টারাকশান হবে, দে হেট ইচ আদার। হেট মানে তারা পরস্পর মানে ঘৃণা করে বলে এটা পরস্পর দূরে সরে যেতে চায় বলে গ্রাফটা এই নর্মাল অবস্থা থেকে একটু উপরের দিকে চলে যায় এবং এটা ধনাত্মক বিচ্যুতি দেখা যায়। এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখবে। এবং ধনাত্মক বিচ্যুতি সম্পন্ন কয়েকটা দ্রবণের উদাহরণ একটু মনে রাখবে। ধনাত্মক বিচ্যুতি সম্পন্ন যেমন ধরো ইথানল এবং জল, এটা খুব ভালো করে করবে। মানে অ্যালকোহল এবং জল, এটা খুব ভালো করে করবে। মানে যে কোনো অ্যালকোহল, মিথানল এবং জল, এরা হচ্ছে ধনাত্মক বিচ্যুতি সম্পন্ন। দে হেট ইচ আদার, মানে ইথানল জল দেখবে পরস্পর কিন্তু তেমনভাবে মেশে না, মানে ইন্টারাকশন তাদের খুব কম হয়। মিথানল জল, এইগুলো মিথানল ক্লোরোফর্ম, তো এইগুলো একটু ধনাত্মক বিচ্যুতি সম্পন্ন প্রদর্শনকারী তরল জোড়। এখান থেকে কিন্তু কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন, এই চ্যাপ্টারে উচ্চ মাধ্যমিকে এমসিকিউ আসে না, কিন্তু কম্পিটিটিভ এক্সামিনেশনে কিন্তু এখান থেকে এমসিকিউ আসতে পারে, ধনাত্মক বিচ্যুতি সম্পন্ন তরল জোড়। আর অনাদর্শ দেখো ঋণাত্মক বিচ্যুতি সম্পন্ন তরল জোড়, এটাও একটু আলোচনা করে দিই। ঋণাত্মক বিচ্যুতি ধরো এখানে সি আর ডি এই দুটোর সমন্বয়ে তোমার একটা দ্রবণ তৈরি হয়েছে। এখানে সি আর ডি এর ইন্টারাকশানের মানটা সিসি এবং ডিডি ইন্টারাকশানের মানের থেকে বেশি হবে। অর্থাৎ দে লাভ ইচ আদার, মানে এখানে সি আর ডি লাভ ইচ আদার। সি আর সি আলাদাভাবে তুমি যদি ইন্টারাকশান দেখো, ডিডি আলাদাভাবে যদি ইন্টারাকশান দেখো, তার থেকে সি আর ডির ইন্টারাকশানের মানটা বেশি হবে। ইন্টারাকশানের মানটা বেশি হলে তারা কিন্তু পরস্পর সংকোচন দেওয়ার চেষ্টা করবে। সংকুচিত হলেই সেখানে কিন্তু ঋণাত্মক বিচ্যুতিটা দেখা যাবে। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবে, ঋণাত্মক বিচ্যুতি হয়, ঠিক আছে, এটা ভালো করে খেয়াল রাখবে। আর এখানে ঋণাত্মক বিচ্যুতির কয়েকটা জিনিস খেয়াল রাখবে। ঋণাত্মক বিচ্যুতির উদাহরণ করে তরল জোড়, মানে উদাহরণটা অ্যাসিটোন ক্লোরোফর্মের মধ্যে কিন্তু ঋণাত্মক বিচ্যুতি হয়। এদের মধ্যে একটা হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়। হাইড্রোজেন বন্ডিং মানে দে লাভ ইচ আদার, মানে পরস্পর কিন্তু একসঙ্গে থাকার চেষ্টা করে। একসঙ্গে থাকে বলে তাদের আয়তনটা কিন্তু কম হয়ে যায়, সেই জন্যই এটা ঋণাত্মক বিচ্যুতি সম্পন্ন তরল জোড়। অ্যাসিটোন ক্লোরোফর্ম, তারপর জল নাইট্রিক অ্যাসিড, খুব ভালো ঋণাত্মক বিচ্যুতি আসবে। দে লাভ ইচ আদার, মানে এরা কিন্তু পরস্পরকে ভালোবাসে, সেই জন্যে ঋণাত্মক বিচ্যুতি হয়। তারা কিন্তু ওপর দিকে না গিয়ে নিচের দিকে চলে আসে। আর ধনাত্মক বিচ্যুতি সম্পন্নর ক্ষেত্রে মনে রাখবো দে হেট ইচ আদার, মানে তারা কিন্তু পরস্পর বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, এই জন্যই ধনাত্মক বিচ্যুতিটা দেখা দেবে, ঠিক আছে, এটা ভালো করে করবে।
এইখানে কয়েকটা জিনিস। এবার দেখো এখানে আদর্শ অনাদর্শ দ্রবণের পার্থক্য, এই পার্থক্য তোমাদের পরীক্ষায় পড়েছে। আদর্শ অনাদর্শ দ্রবণের পার্থক্য তোমরা তো করেছো এইমাত্র। আদর্শ দ্রবণ অনাদর্শ দ্রবণের মধ্যে এই পার্থক্যটা খুব ভালো করে করছো, এই পার্থক্যটা খুব ভালো করে করছো, এই পার্থক্যটাও খুব ভালো করে করছো, এবং এইটাও। এই চারটে পার্থক্যের মধ্যে দু তিনটে মনে রাখলেই তোমার আদর্শ অনাদর্শ দ্রবণের পার্থক্য হয়ে যাবে। খুব ভালো করে কিন্তু এটা করবে, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় পড়েছে। আর ধনাত্মক ঋণাত্মক বিচ্যুতিকারী অনাদর্শ দ্রবণের মধ্যে পার্থক্য, আমি পার্থক্যটা একটু বলেছি এর আগে। দেখো এখানে বলেছে, আমি এখানে যে কথাটা বললাম, দে ধনাত্মক বিচ্যুতি সম্পন্ন আদর্শ দ্রবণের দে হেট ইচ আদার, দুর্বল বলেছে। আর এখানে শক্তিশালী, দে লাভ ইচ আদার, মানে এখানে ইন্টারাকশনটা খুব বেশি হয়, যখন মানে এ বি ইন্টারাকশনটা হয় সেই ইন্টারাকশনটা খুব বেশি হয়। এক্ষেত্রে ডেল্টা সলিউশনের মানটা দুটোই যেহেতু গ্রেটার দ্যান 0, আর ডেল্টা সলিউশনের মানটা লেস দ্যান 0, কারণ এটা তো অনাদর্শ দ্রবণ, অনাদর্শ দ্রবণে ডেল্টা সলিউশন নট ইকুয়াল টু 0। ধনাত্মক বিচ্যুতি সম্পন্নর ক্ষেত্রে ডেল্টা এইচ সলিউশনের মানটা গ্রেটার দ্যান 0, আর ঋণাত্মক বিচ্যুতি সম্পন্ন আদর্শ দ্রবণের ক্ষেত্রে ডেল্টা এইচ এর মানটা লেস দ্যান 0। ঠিক আছে, আর একটা পয়েন্ট করবে এখানে যে এরা সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ তৈরি করে, আর এটা সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ উৎপন্ন করে। এবার দেখো এই অ্যাজিওট্রপিক মিশ্রণে তোমাদের এখানে আলোচনা আছে, হোয়াট ইজ স্থির স্ফুটনাঙ্কের মিশ্রণ বা অ্যাজিওট্রপিক মিশ্রণ। অ্যাজিওট্রপিক মিশ্রণটা কি? অ্যাজিওট্রপিক মিশ্রণটা আর কিছুই নয়, ধরো আমি এখানে একটা উদাহরণ বলছি, ধরো 95.4% ইথানল ইটিওইচ এবং 4.6% 95.6% ইথানল করছি, 95.6% ইথানল এবং 4.4% জল। তো এই ধরো এই দুটোই তো লিকুইড। তো এই দুটো লিকুইড থেকে তুমি যদি এখান থেকে মনে করো কোনো লিকুইডকে তুমি যদি তাড়াতে চাও, মানে দূরীভূত করতে চাও, তাহলে তুমি কি করবে? তাহলে তুমি এটা কি করবে না, এটা একটা দুটো তরলের মিশ্রণ থেকে তরলটাকে আলাদা করার জন্য কি করতে হয়? পাতন প্রক্রিয়াটা করতে হয় বা আংশিক পাতন প্রক্রিয়াটা করতে হয়। দুটো স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে আংশিক পাতন প্রক্রিয়াটা করা হয়, আংশিক পাতন। কিন্তু যখন এই পার্সেন্টেজে থাকবে, মানে এই পার্সেন্টেজে এই একটা মিশ্রণ থাকবে, অনাদর্শ একটা দ্রবণ বা মিশ্রণ থাকবে, তখন তুমি আংশিক পাতন করে তুমি এই দুটো মিশ্রণকে আলাদা করতে পারবে না, কারণ এরা তো তরল অবস্থায় আছে, লিকুইড দুটোই তো তরল। এই তুমি যখন এই পার্সেন্টেজে যখন তরল অবস্থায় থাকবে, এদের তুমি তাপ দিয়ে যখন আংশিক পাতন করতে চাইবে, তখন তরল থেকে যে বাষ্পে পরিণত হবে, সেই বাষ্পেও কিন্তু এই কম্পোজিশনটাই বজায় থাকবে। অর্থাৎ তরল থেকে বাষ্পে করে, যেটা আংশিক পাতনের মূল নিয়ম, তরল থেকে বাষ্প করে একটা একটা করে আলাদা করে নেওয়া, সেটা কিন্তু অ্যাজিওট্রপিক মিশ্রণের ক্ষেত্রে হবে না, কারণ এখানে তরল দশাতে যে সংযুতি থাকবে, বাষ্প দশাতেও কিন্তু একই সংযুতি দেখা যাবে। এই ধরনের মিশ্রণকে আমরা বলবো অ্যাজিওট্রপিক মিশ্রণ। বুঝতে পারলে? একটা মিশ্রণটা বললে, এবার তুমি সংজ্ঞাটা দেখবে। দেখো সংজ্ঞা কি বলছে, যে যেসব তরল মিশ্রণ স্থির উষ্ণতা ও চাপে অপরিবর্তিত সংযুতিতে পাতিত হয়, অর্থাৎ তরল মিশ্রণ এবং পাতনে উৎপন্ন বাষ্পের সংযুতি সম্পূর্ণ এক হয়, তাদের অ্যাজিওট্রপিক মিশ্রণ বলে। এবং অ্যাজিওট্রপিক মিশ্রণ নিশ্চয়ই বুঝতে পারলে, অ্যাজিওট্রপিক মিশ্রণ অর্থাৎ তুমি এই ধরনের তরল, একটা তরল জোড়, অ্যাজিওট্রপিক মিশ্রণ হচ্ছে তরল জোড়, যে তরলের তুমি যদি আংশিক পাতন করে এই তরল জোড়কে আলাদা করতে পারবে না, কারণ এখানে তরল মিশ্রণ এবং উৎপন্ন বাষ্পের সংযুতি সম্পূর্ণ এক, সুতরাং তা তুমি কীভাবে আলাদা করবে? এবং তুমি অ্যাজিওট্রপিক মিশ্রণকে দুভাগে ভাগ করে, সর্বনিম্ন স্ফুটনাঙ্কে অ্যাজিওট্রপিক মিশ্রণ এবং সর্বোচ্চ স্ফুটনাঙ্কে অ্যাজিওট্রপিক মিশ্রণ। সর্বনিম্ন স্ফুটনাঙ্কে অ্যাজিওট্রপিক মিশ্রণটা কারা দেখাবে? সর্বনিম্ন স্ফুটনাঙ্কে অ্যাজিওট্রপিক মিশ্রণটা যারা হচ্ছে যেসব ধনাত্মক বিচ্যুতি সম্পন্ন যেগুলো দ্রবণগুলো ছিল, যেগুলো উদাহরণগুলো আমি করেছিলাম, তারা সর্বনিম্ন স্ফুটনাঙ্কে অ্যাজিওট্রপিক মিশ্রণ হবে, এটা আমি বলেছি। এবং তুমি দেখো এখানে বলে সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণের তুমি এখানে একটা উদাহরণ দাও, যেই উদাহরণটা আমি করেছিলাম, 95.6% জল, 95.6% ইথানল এবং 4.4% জল। এটা একটা সর্বনিম্ন স্ফুটনাঙ্কের উদাহরণ, অ্যাজিওট্রপিক মিশ্রণ। এবং এই যে ইথানল এবং জলের এই মিশ্রণটা, এরা কিন্তু দে হেট ইচ আদার, ইথানল এবং জল এই মিশ্রণটাকে করলে, এবং এই জন্য এদের ধনাত্মক বিচ্যুতি দেখা যায়। সবসময় মনে রাখবে, সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণের সঙ্গে ধনাত্মক বিচ্যুতি, মানে পজিটিভলি ডেভিয়েটেড নন আইডিয়াল সলিউশন, এই কথাটা কিন্তু খেয়াল রাখবে। তাদের ধনাত্মক বিচ্যুতি দেখা যায়
নন আইডিয়াল সলিউশন তাদের সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ হয়। এটা ইথানল এবং জলের মিশ্রণ, ক্লোরোফর্ম ও মিথানলের মিশ্রণ, এইগুলো উদাহরণটাগুলো করবে। আর সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ ঠিক তার বিপরীত, যাদের ক্ষেত্রে দে লাভ ইচ আদার, অর্থাৎ যাদের ক্ষেত্রে সর্বোচ্চ স্ফুটনাঙ্ক অ্যাজিওট্রপিক মিশ্রণ মানে নেগেটিভলি ডেভিয়েটেড, ঋণাত্মক বিচ্যুতি সম্পন্ন, যেখানে ঋণাত্মক বিচ্যুতি যেখানে দেখা যায় নন আইডিয়াল সলিউশনে, তারা সর্বোচ্চ স্ফুটনাঙ্ক অ্যাজিওট্রপিক মিশ্রণ হয়। এবং এটার ক্ষেত্রে উদাহরণ মনে রাখবে HNO3 এবং জলের মিশ্রণ। মানে এটা তো ঋণাত্মক মানে দে লাভ ইচ আদার, HNO3 এবং জল পরস্পরকে মানে পরস্পরের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে, এরকমভাবেই মনে রাখবে। এবং সেটা হলে ঋণাত্মক বিচ্যুতি দেখা যাবে, এবং ঋণাত্মক বিচ্যুতি হলে সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ পাওয়া যাবে। উদাহরণ HCl এবং জলের মিশ্রণ, CH3COOH অ্যাসিটিক অ্যাসিড এবং পিরিডিনের মিশ্রণ। তো এই পার্সেন্টেজটা একটু খেয়াল করো, তোমরা তো ইনঅর্গ্যানিকে ওটা পাবে। এই জন্য তো জলের মিশ্রণ 68% HNO3 এবং 32% জল, এদেরকে তুমি কোনো মতেই তুমি কিন্তু আংশিক পাতনের দ্বারা এই মিশ্রণের মধ্যে থাকা HNO3 এবং জলকে তুমি কিন্তু আলাদা করতে পারবে না, যতই তুমি চেষ্টা করো, কারণ এটা অ্যাজিওট্রপিক মিশ্রণ। তো এই একটা জিনিসগুলো তোমাদের পড়লাম। এখানে যে অঙ্কগুলো আছে, একটা দুটো অঙ্ক করবে, একটা দুটো অঙ্ক এখানে, এই অঙ্কগুলো আমি তোমাদের মূল ভিডিওতে করেছি, এখানে একটা দুটো অঙ্ক করবে। উচ্চ মাধ্যমিক লেভেলে এগুলো কিন্তু তেমনভাবে কিছুই পড়ে না, এই জায়গাটা অন্তত পড়ে না। তো দেখো আজকে যেটা করলাম এগুলো খুব ভালো করে করবে। এরপরে আমরা খুব ইম্পর্ট্যান্ট জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে কলিগেটিভ বা সংখ্যাগত ধর্ম। এটা আর 2-3টে এপিসোডের মধ্যেই, এটা 4 নম্বর এপিসোড চলছে, আর 2 বা 3টে এপিসোডের মধ্যে এই চ্যাপ্টারটা কিন্তু শেষ হয়ে যাবে। তারপর তোমাদের আমি কোশ্চেন ব্যাংকের এই চ্যাপ্টারের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। রিভিশনটা একটু ভালো করে করবে। আর ডিটেলসে আমি কিন্তু আমার মূল ভিডিওগুলোতে বলেছি, সেই মূল ভিডিওটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তুমি কিন্তু এইখানের এই জিনিসগুলোকে খুব ভালো করে দেখে নিতে পারবে। ঠিক আছে, এরপরে কলিগেটিভ প্রপার্টি ধর্ম নিয়ে আমি পরের এপিসোডে আসি, ততক্ষণ তোমরা এটাকে খুব ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলো সবার কাছে শেয়ার করবে। ধন্যবাদ, তোমরা সবাই ভালো থেকো।